আচ্ছা, আমরা রোজকার জীবনে মানে এই যে বন্ধুদের সাথে অনলাইনে আড্ডা দিই বা ধরুন সোশ্যাল মিডিয়াতে কিছু দেখছি বা ক্লাসের জন্য ইন্টারনেট থেকে কত কিছু নামাই, হ্যাঁ হ্যাঁ এই সব কাজগুলো আসলে কিভাবে হয় সেটা কি আমরা সেভাবে ভেবে দেখি? মনে হয় যেন চোখের পলকেই হয়ে গেল। ঠিক কিন্তু এর পেছনে যে একটা বিরাট সিস্টেম কাজ করে সেটাই তো কম্পিউটার নেটওয়ার্কিং। একদম আমাদের এই কম্পিউটার, ফোন, ট্যাব এইসব ডিভাইসকে একসাথে জুড়ে দিয়ে যে তথ্যের আদান প্রদান বা কি বলে রিসোর্স শেয়ার করার যে ব্যবস্থাটা, সেটাই নেটওয়ার্কিং। এটা ছাড়া তো এখন ভাবাই যায় না। আর এই জরুরি বিষয়টাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে। আমরা ফোকাস করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ওপর। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে যেখানে বলা আছে। তবে শুধু বইয়ের কথাই নয়, আমরা চেষ্টা করব কিছু বাইরের উদাহরণ, আরও কিছু তথ্য যোগ করতে, যাতে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। ঠিক। মূলত তিনটে জিনিস আমরা একটু খুঁটিয়ে দেখব, তাই না? হ্যাঁ, প্রথমত এই যে কম্পিউটার নেটওয়ার্কিং বলছি, হুম এই ধারণাটা আসলে কি? হুম দ্বিতীয়ত, এটা দরকার কেন, মানে এর উদ্দেশ্যগুলো কি কি? আর তৃতীয়ত? আর তৃতীয়ত, কত রকমের নেটওয়ার্ক হয়, আচ্ছা সেগুলোর প্রকারভেদ। আচ্ছা, বেশ। আমাদের লক্ষ্য থাকবে পুরো আলোচনাটা সহজ রাখা, যেন মনে হয় গল্প করতে করতেই বিষয়গুলো জানা হয়ে যাচ্ছে। দারুণ। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ধারণাটা ঠিক কি? খুব সহজ করে যদি বলি, যখন দুটো বা তার চেয়েও বেশি কম্পিউটার বা এই ধরনের ডিভাইসকে হুম আমরা কোনো একটা মাধ্যম দিয়ে জুড়ে দিই, মাধ্যম মানে? তার বা ওয়াইফাই এরকম। হ্যাঁ ঠিক। তার হতে পারে ওয়্যারলেস, যেমন ওয়াইফাই হতে পারে, ব্লুটুথ হতে পারে। হ্যাঁ। তো জুড়ে দেওয়ার পর যদি তারা নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে, আচ্ছা। অথবা ধরুন কোনো রিসোর্স ভাগাভাগি করে ব্যবহার করতে পারে, যেমন একটা প্রিন্টার বা ইন্টারনেট কানেকশন, হ্যাঁ হ্যাঁ। তখন সেই পুরো সংযোগ ব্যবস্থাটাকেই আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। বইয়ের ১০১ পৃষ্ঠাতেও কিন্তু এই মূল কথাটা সহজ করেই বলা আছে। তার মানে দুটো মূল ব্যাপার, এক হলো সংযোগ তৈরি করা আর দুই হলো আদান প্রদান বা শেয়ার করা, তাই তো? একদম তাই। সংযোগ আর বিনিময়। এটাকে কি অন্য কিছুর সাথে তুলনা করা যায়, মানে সহজে বোঝার জন্য? অবশ্যই যায়। ধরুন আমাদের বন্ধুদের নেটওয়ার্ক। আচ্ছা। আমরা যেমন একে অপরের সাথে কথা বলি, খবরাখবর নিই বা কখনো সাহায্য করি, কম্পিউটার নেটওয়ার্কেও ডিভাইসগুলো ঠিক এইভাবেই কানেক্টেড থাকে, ভাব বিনিময়ের জন্য। ও, ইন্টারেস্টিং। অথবা আরেকটা উদাহরণ দিই, একটা শহরের রাস্তাঘাট। রাস্তার নেটওয়ার্ক। হ্যাঁ, রাস্তাগুলো কি করে বিভিন্ন জায়গাকে জুড়ে দেয়, তাই না? হুম। যাতে গাড়ি চলতে পারে, জিনিসপত্র আনা নেওয়া করা যায়। নেটওয়ার্কও ঠিক তেমনই ডিভাইসগুলোর মধ্যে ডেটা চলাচলের পথ তৈরি করে দেয়। বাহ, এটা বেশ ভালো উদাহরণ। তার মানে আমাদের আশেপাশের অনেক উদাহরণ আছে, আমরা হয়তো খেয়াল করি না। ঠিক। যেমন ধরুন স্কুলে বা অফিসে 10টা কম্পিউটার, কিন্তু প্রিন্টার হয়তো একটাই। হ্যাঁ, এটাই তো খুব কমন। তো নেটওয়ার্কের মাধ্যমেই সবাই ওই একটা প্রিন্টার ব্যবহার করছে, এটাও তো নেটওয়ার্কিং। একদম ঠিক ধরেছেন। এটা হলো হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিংয়ের একটা দারুণ উদাহরণ। আর এটা নেটওয়ার্কিংয়ের একটা প্রধান উদ্দেশ্য। বাড়িতেও তো হয়, একটা ওয়াইফাই রাউটার। ঠিক। ওই রাউটারের সাথে ফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি সব কানেক্টেড। সবাই ইন্টারনেট ব্যবহার করছে। এটাও একটা ছোট নেটওয়ার্ক, লোকাল নেটওয়ার্ক মানে ল্যান। আর আমরা যে রোজ ইমেল পাঠাই বা মেসেঞ্জারে চ্যাট করি, ভিডিও কল করি, এই সবই তো নেটওয়ার্কিংয়ের জন্য সম্ভব হচ্ছে। নেটওয়ার্ক না থাকলে তো এগুলো হতোই না। আর যদি বলি সবচেয়ে বড় নেটওয়ার্ক কোনটা, সেটা কি ইন্টারনেট, যেটা পুরো পৃথিবীকে এক করে রেখেছে? একদম। ইন্টারনেট হলো আসলে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, মানে অসংখ্য ছোট বড় নেটওয়ার্ক একসাথে মিলে তৈরি হয়েছে এই বিশাল ইন্টারনেট। এটা মোটামুটি পরিষ্কার হলো। এবার আসি এটার দরকারটা কি, মানে উদ্দেশ্য কি? বইয়ের ১০২ পৃষ্ঠায় তো বেশ কয়েকটা পয়েন্ট আছে। হ্যাঁ, অনেকগুলো উদ্দেশ্য আছে। আপনি তো একটা বললেনই, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। হ্যাঁ, প্রিন্টার, স্ক্যানার এসব শেয়ার করা যায়, তাতে খরচ বাঁচে। ঠিক। 10টা কম্পিউটারের জন্য 10টা প্রিন্টার না কিনে একটা কিনলেই চলে। আরেকটা জরুরি পয়েন্ট হলো সফটওয়্যার বা ইনফরমেশন শেয়ারিং। এটা কিভাবে কাজ করে? এটাও খুব গুরুত্বপূর্ণ। ধরুন অফিসে একটা খাস সফটওয়্যার ব্যবহার করা হয়, সেটার লাইসেন্স কেনা হয়েছে। আচ্ছা। নেটওয়ার্ক থাকলে ওই সফটওয়্যারটা একটা সেন্ট্রাল কম্পিউটারে বা সার্ভারে ইনস্টল করে রাখা যায়। তখন নেটওয়ার্কের সাথে যুক্ত সবাই ওটা ব্যবহার করতে পারে। ও, তার মানে প্রতিটা কম্পিউটারে আলাদা করে কেনার দরকার নেই? না, দরকার নেই। এতে খরচ অনেক কমে। আবার তথ্যের কথা ভাবুন, আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তথ্য দেখি, তাই না? হ্যাঁ। অথবা গুগল ড্রাইভ, ড্রপবক্স এই ধরনের ক্লাউড স্টোরেজে ফাইল রাখি,
যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস দিয়ে পরে সেটা আবার খুলতে পারি। হ্যাঁ, এটা তো খুবই কাজের। এটাও কিন্তু তথ্য শেয়ারিং। নেটওয়ার্কের মাধ্যমে ডেটাগুলো এমন জায়গায় রাখা হয় যেখান থেকে অথরাইজড যে কেউ সেটা অ্যাক্সেস করতে পারে, আর সবাই আপডেটের তথ্যটা পায়। তার মানে খরচ কমানো, তথ্যের সহজলভ্যতা দুটোই উদ্দেশ্য। বইয়ে আরেকটা পয়েন্ট আছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এটা তো আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করছি। ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, জুম, গুগল মিট। ভিডিও কনফারেন্সিং। হ্যাঁ, এই সব কিছুই তো নেটওয়ার্কিংয়ের অবদান। আজ হাজার হাজার মাইল দূরে বসেও আমরা সামনাসামনি কথা বলতে পারছি। ভৌগোলিক দূরত্বটা এখন আর যোগাযোগের পথে বাধা নয়। একদম ঠিক। বইয়ে আরও কয়েকটা উদ্দেশ্যের কথা আছে, যেমন তথ্যের নির্ভরযোগ্যতা বাড়ানো। হ্যাঁ, নির্ভরযোগ্যতা মানে ডেটা যাতে সহজে হারিয়ে না যায়। সেটা কিভাবে হয়? নেটওয়ার্কে সাধারণত ডেটাগুলো একটা সেন্ট্রাল সার্ভারে বা একাধিক জায়গায় ব্যাকআপ রাখা হয়। ধরুন, আপনার নিজের কম্পিউটারের হার্ড ডিস্ক ক্র্যাশ করল। সর্বনাশ, সব ডেটা শেষ? না, যদি আপনার ডেটা নেটওয়ার্ক সার্ভারে ব্যাকআপ করা থাকে, তাহলে আপনার লোকাল কম্পিউটারে সমস্যা হলেও মূল ডেটাটা কিন্তু নিরাপদ থাকল। সার্ভার থেকে আবার সেটা পাওয়া যাবে। ও আচ্ছা, এটা তো দারুণ ব্যাপার। আরেকটা হলো নিরাপত্তা মানে সিকিউরিটি। হ্যাঁ, এটাও আছে। নেটওয়ার্কে ব্যবস্থা রাখা যায় যাতে শুধু অনুমোদিত ব্যবহারকারীরাই ঢুকতে পারে বা নির্দিষ্ট ডেটা অ্যাক্সেস করতে পারে। পাসওয়ার্ড, ফায়ারওয়াল এসব ব্যবহার করে নিরাপত্তা বাড়ানো হয়। আর আছে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনা, মানে সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। হ্যাঁ, বিশেষ করে বড় নেটওয়ার্কগুলোতে এটা খুব জরুরি। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কেন্দ্রীয়ভাবে পুরো নেটওয়ার্কটা দেখাশোনা করতে পারেন, সমস্যা হলে সমাধান করতে পারেন, ইউজার ম্যানেজ করতে পারেন। তাহলে উদ্দেশ্যগুলো বেশ পরিষ্কার হলো। রিসোর্স শেয়ার করা, সহজে কথা বলা, খরচ বাঁচানো, ডেটা নিরাপদ রাখা, ম্যানেজ করা সহজ করা, এগুলোই তাহলে মূল কারণ। ঠিক। আচ্ছা, এবার তাহলে নেটওয়ার্কের প্রকারভেদের দিকে যাই। বইয়ে দেখছি পৃষ্ঠা ১০৩ দুটো মূল ভিত্তি আছে ভাগ করার। একটা হলো ভৌগোলিক এলাকা বা বিস্তৃতি, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল এরিয়া। আর অন্যটা হলো মালিকানা বা নিয়ন্ত্রণ কাঠামো, মানে ওনারশিপ আর কন্ট্রোল স্ট্রাকচার। ঠিক। এলাকা অনুযায়ী ভাগগুলো দিয়েই শুরু করা যাক, এটা বুঝতে সহজ। হ্যাঁ, মানে নেটওয়ার্কটা কতখানি জায়গা জুড়ে আছে তার উপর ভিত্তি করে ভাগগুলো। সবচেয়ে ছোট কোনটা? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একদম ব্যক্তিগত পর্যায়ের। বইয়ে লেখা আছে এটা নাকি ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, সাধারণত এই রেঞ্জ খুবই কম হয়, ১০ মিটার বা তার আশেপাশে। উদাহরণ কি হবে? এই যে আমি ব্লুটুথ দিয়ে হেডফোনটা ফোনের সাথে কানেক্ট করি, এটা কি প্যান? একদম ঠিক। এটাই প্যানের সবচেয়ে ভালো উদাহরণ। ব্লুটুথ দিয়ে যখন আমরা হেডফোন, কিবোর্ড, মাউস, স্মার্ট ওয়াচ এগুলো আমাদের ফোন বা ল্যাপটপের সাথে কানেক্ট করি, তখন একটা ছোট ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি হয়। ও, ডেটা কেবল দিয়ে দুটো ফোন জুড়লেও কি প্যান হবে? হ্যাঁ, হতে পারে। মূল কথা হলো এটা আমাদের খুব কাছের ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে একটা সংযোগ। বেশ মজার তো। এর পরেরটা কি? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা আমরা প্রায় সবাই ব্যবহার করি বা দেখেছি। মনে হয় তাই। বই বলছে এটা নাকি একটা বাড়ি, অফিস বা স্কুল বিল্ডিংয়ের মতো ছোট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। ঠিক, আমাদের বাসার ওয়াইফাই নেটওয়ার্ক, যেটা দিয়ে আমরা ফোন, ল্যাপটপ সব কানেক্ট করি। হ্যাঁ। অথবা স্কুলের কম্পিউটার ল্যাব, যেখানে সব কম্পিউটার একসাথে যুক্ত, বা ধরুন একটা অফিসের নেটওয়ার্ক। এগুলো সবই ল্যানের উদাহরণ। এর পরিধি তাহলে একটা বিল্ডিং বা কয়েকটা পাশাপাশি বিল্ডিং পর্যন্ত। হ্যাঁ, সাধারণত তাই। এর মধ্যে ডিভাইসগুলো খুব দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে। যেমন ধরুন, ফাইল শেয়ার করা বা নেটওয়ার্ক প্রিন্টারে প্রিন্ট দেওয়া। এটা কি তার দিয়ে হয় নাকি ওয়্যারলেস? দুটোই হতে পারে। ইথারনেট কেবল দিয়েও হতে পারে, আবার ওয়াইফাই দিয়েও হতে পারে। এর স্পিডও বেশ ভালো থাকে, মানে 10 Mbps থেকে শুরু করে 1 Gbps বা তারও বেশি হতে পারে এখন। আচ্ছা, ল্যানের পর বইয়ে আছে ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটা কি ল্যানের চেয়ে একটু বড়, ক্যাম্পাস জুড়ে? ঠিক ধরেছেন। ক্যান হলো আসলে অনেকগুলো ল্যানের সমষ্টি। একটা নির্দিষ্ট এলাকা বা ক্যাম্পাস জুড়ে এটা বিস্তৃত থাকে। যেমন ধরুন একটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিং, ফ্যাকাল্টি, লাইব্রেরি, হল। হ্যাঁ, প্রত্যেকটা বিল্ডিং বা বিভাগে হয়তো নিজস্ব ল্যান আছে। এই সব ল্যানগুলোকে একসাথে জুড়ে দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে যে নেটওয়ার্কটা তৈরি হয়, সেটাই হলো ক্যান। এর সাইজ কেমন হতে পারে? এটা সাধারণত কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ধরুন 1 থেকে 5 কিলোমিটার বা এর কাছাকাছি। এটা ল্যানের চেয়ে অবশ্যই বড়, কিন্তু এর পরেরটা মানে ম্যানের চেয়ে ছোট। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এর পরের ধাপটাই হলো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নাম শুনেই মনে হচ্ছে এটা শহরভিত্তিক, মেট্রো শহর। একদম। ম্যান একটা পুরো শহর বা তার আশেপাশের এলাকা জুড়ে বিস্তৃত থাকতে পারে। উদাহরণ কি হতে পারে? ধরুন একটা ব্যাংকের শহরে অনেকগুলো শাখা আছে। হ্যাঁ। সেই সবগুলো শাখার কম্পিউটার নেটওয়ার্ককে একসাথে যুক্ত করার জন্য ম্যান ব্যবহার করা হতে পারে। অথবা আমাদের যে লোকাল ডিশলাইনের বা কেবল টিভি অপারেটররা আছেন, ও হ্যাঁ, তারা তো পুরো এলাকা জুড়ে তার টেনে সংযোগ দেন। ঠিক, সেটাও ম্যানের একটা ভালো উদাহরণ। এর বিস্তৃতি সাধারণত 5 থেকে 50 কিলোমিটার বা তার বেশিও হতে পারে। সাধারণত ফাইবার অপটিক কেবল বা শক্তিশালী ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হয় ম্যানের জন্য। দারুণ। আর এই ক্যাটেগরিতে সবশেষ হলো ওয়্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ওয়্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বই বলছে এটা নাকি বিশাল এলাকা জুড়ে থাকে, যেমন পুরো দেশ বা মহাদেশ। ঠিক, ওয়্যান হলো সবচেয়ে বড় ভৌগোলিক পরিসরের নেটওয়ার্ক। আর এর সবচেয়ে পরিচিত সবচেয়ে বড় উদাহরণ কোনটা বলুন তো? ইন্টারনেট। একদম। ইন্টারনেট নিজেই একটা বিশাল ওয়্যান। আসলে ওয়্যান তৈরি হয় অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক, ল্যান, ম্যান, এমনকি অন্য ওয়্যানকেও যুক্ত করে। এটা বিশাল ভৌগোলিক দূরত্ব কভার করে। যেমন দেশের বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ, হ্যাঁ, বা এক দেশের সাথে আরেক দেশের। হ্যাঁ, আন্তর্জাতিক ব্যাংকগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের বিভিন্ন দেশের অফিসের মধ্যে সংযোগ রাখার জন্য নিজস্ব প্রাইভেট ওয়্যান ব্যবহার করে। আবার পাবলিক ওয়্যান তো ইন্টারনেট আছেই। এত দূরে ডেটা যায় কিভাবে? সমুদ্রের তলা দিয়ে? হ্যাঁ, তার একটা বড় অংশ যায় সাবমেরিন কেবলের মাধ্যমে, যেগুলো সমুদ্রের নিচ দিয়ে পাতা ফাইবার অপটিক কেবল। এছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ লিঙ্ক এসবও ব্যবহার করা হয়। একদম পার্সোনাল থেকে গ্লোবাল পর্যন্ত। হ্যাঁ, এই ক্রমটা মনে রাখলে সুবিধা। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ভাগে। নেটওয়ার্ক তো শুধু সাইজেই আলাদা হয় না, তাই না? এদের ভেতরের গঠন বা নিয়ন্ত্রণের পদ্ধতিতেও তো ফারাক আছে। ঠিক, বইয়ের পরের ভাগটাই এই নিয়ে, মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী প্রকারভেদ। পৃষ্ঠা 105-106 আছে এটা। হ্যাঁ, এই ভাগে মূলত দুটো প্রধান আর্কিটেকচারের কথা বলা হয়। একটা হলো পিয়ার টু পিয়ার মানে P2P, P2P। আচ্ছা। আর অন্যটা হলো ক্লায়েন্ট সার্ভার। এছাড়া নেটওয়ার্কটা কি সবার জন্য খোলা নাকি নির্দিষ্ট কিছু লোকের জন্য, এই ভিত্তিতে পাবলিক আর প্রাইভেট নেটওয়ার্কেরও কথা আসে। আচ্ছা, পিয়ার টু পিয়ারটা কেমন? পিয়ার মানে তো মনে হয় বন্ধু বা সমকক্ষ। একদম ঠিক। P2P নেটওয়ার্কে যে কম্পিউটার বা ডিভাইসগুলো যুক্ত থাকে তাদের সবাইকে পিয়ার বলা হয়। আর তারা সবাই মোটামুটি সমান ক্ষমতা রাখে। মানে কেউ বস নয়। ঠিক, এখানে কোনো ডেডিকেটেড বা কেন্দ্রীয় সার্ভার থাকে না যে সবকিছু নিয়ন্ত্রণ করবে। প্রত্যেকটা কম্পিউটার নিজেই ক্লায়েন্ট যে সেবা নেয়, আবার নিজেই সার্ভার যে সেবা দেয় হিসেবে কাজ করতে পারে। উদাহরণ? খুব সহজ উদাহরণ হলো, ধরুন দুটো কম্পিউটারের মধ্যে শেয়ার ইট বা ওয়াইফাই ডিরেক্ট দিয়ে ফাইল শেয়ার করছেন। ও আচ্ছা। এটা একটা অস্থায়ী P2P নেটওয়ার্ক তৈরি করে। আবার কিছু ফাইল শেয়ারিং সিস্টেম যেমন টরেন্ট, সেটাও কিন্তু P2P মডেলে কাজ করে। এর সুবিধা কি আর অসুবিধা? সুবিধা হলো এটা সেট করা বেশ সহজ আর খরচও কম। ছোটখাটো নেটওয়ার্কের জন্য, ধরুন 10-12টা কম্পিউটারের জন্য এটা ভালো। আর অসুবিধা? অসুবিধা হলো নেটওয়ার্ক যখন বড় হয়ে যায় তখন এটা ম্যানেজ করা খুব কঠিন, কারণ কোনো সেন্ট্রাল কন্ট্রোল নেই। ডেটা ব্যাকআপ রাখা, সিকিউরিটি মেনটেন করা, এগুলো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বুঝতে পারলাম। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নিশ্চয়ই অন্যরকম, যেখানে একজন বস থাকে। হ্যাঁ, অনেকটা তাই। ক্লায়েন্ট সার্ভার মডেলে পৃষ্ঠা 105-106 এক বা একাধিক খুব শক্তিশালী কম্পিউটার থাকে যাদেরকে বলে সার্ভার। সার্ভার। এই সার্ভারগুলোই নেটওয়ার্কের মূল রিসোর্সগুলো যেমন ফাইল, ডেটাবেস, অ্যাপ্লিকেশন, প্রিন্টার এগুলো স্টোর করে, ম্যানেজ করে এবং নিরাপত্তা দেখে। আর বাকিরা? নেটওয়ার্কের বাকি যে ডিভাইসগুলো, আমাদের ডেস্কটপ, ল্যাপটপ, ফোন, এগুলো হলো ক্লায়েন্ট। ক্লায়েন্টরা কোনো সেবা বা রিসোর্সের দরকার হলে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়। সার্ভার সেই রিকোয়েস্ট প্রসেস করে রেসপন্স পাঠায় বা সেবাটা দেয়। এটার উদাহরণ তো তাহলে অনেক। আমরা যে কোনো ওয়েবসাইট দেখি। অবশ্যই, যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই, যেমন ধরুন প্রথম আলো বা ইউটিউব, তখন আমাদের ব্রাউজারটা মানে আমাদের ডিভাইসটা হলো ক্লায়েন্ট। আর ওই ওয়েবসাইটের সব ডেটা, ভিডিও যে শক্তিশালী কম্পিউটারগুলোতে রাখা আছে সেগুলো হলো সার্ভার।
তার মানে আমরা সবসময় ক্লায়েন্ট হিসেবে কাজ করছি। যখন ইন্টারনেট ব্যবহার করছি বেশিরভাগ সময়ই তাই। এছাড়া অফিসের ফাইল সার্ভার, ইমেইল সার্ভার যেমন জিমেইল, অনলাইন গেমের সার্ভার, ব্যাংকের সেন্ট্রাল ডেটাবেস এগুলো সবই ক্লায়েন্ট সার্ভার মডেলের উদাহরণ। প্রায় সব বড় নেটওয়ার্কই এই মডেলে চলে। এর সুবিধা অসুবিধা কি তাহলে? সুবিধা হলো যেহেতু একটা সেন্ট্রাল পয়েন্ট সার্ভার থেকে সব কন্ট্রোল হয়, তাই সিকিউরিটি দেওয়া, ডেটা ব্যাকআপ রাখা, ম্যানেজ করা অনেক সহজ এবং কার্যকর। বড় নেটওয়ার্কের জন্য এটা খুবই নির্ভরযোগ্য আর উপযুক্ত। আর অসুবিধা? সার্ভার বসে গেলে? হ্যাঁ, এটাই একটা বড় অসুবিধা। এটা সেট করতে P2P এর চেয়ে বেশি খরচ হয়, কারণ পাওয়ারফুল সার্ভার লাগে। আর সার্ভার যদি কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে ক্লায়েন্টরা আর সেই সেবাটা পায় না। মানে সার্ভারের উপর একটা নির্ভরশীলতা তৈরি হয়। আচ্ছা। আর ওই যে পাবলিক আর প্রাইভেট নেটওয়ার্কের কথা বলছিলেন, এটা কি ব্যবহারের অধিকার নিয়ে? ঠিক তাই। পাবলিক নেটওয়ার্ক হলো সেই নেটওয়ার্ক যেটা নীতিগতভাবে সবার ব্যবহারের জন্য খোলা। যেমন ইন্টারনেট। একদম। ইন্টারনেট হলো সবচেয়ে বড় পাবলিক নেটওয়ার্ক। যে কেউ নিয়ম মেনে এটা ব্যবহার করতে পারে। তবে যেহেতু এটা সবার জন্য খোলা, তাই এর নিরাপত্তা ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি। আর প্রাইভেট নেটওয়ার্ক? প্রাইভেট নেটওয়ার্ক হলো যেটা একটা নির্দিষ্ট সংস্থা, গ্রুপ বা ব্যক্তির নিজস্ব ব্যবহারের জন্য তৈরি এবং নিয়ন্ত্রিত। বাইরের কেউ চাইলেই এতে ঢুকতে পারে না। যেমন একটা কোম্পানির ভেতরের নেটওয়ার্ক, যেটাকে ইন্ট্রানেট বলে। আমাদের বাসার ওয়াইফাই, যদি পাসওয়ার্ড দেওয়া থাকে। হ্যাঁ, সেটাও একটা প্রাইভেট নেটওয়ার্ক। কারণ শুধু পাসওয়ার্ড যারা জানে তারাই ব্যবহার করতে পারে। সাধারণত প্যান, ল্যান, ক্যান এগুলো প্রাইভেট নেটওয়ার্ক হিসেবেই কাজ করে। ওয়ান পাবলিকও হতে পারে, আবার প্রাইভেটও হতে পারে। চমৎকার। তাহলে নেটওয়ার্কের প্রকারভেদগুলো বিভিন্ন দিক থেকে বোঝা গেল। শুধু কত বড় তাই নয়, কিভাবে তৈরি, কে নিয়ন্ত্রণ করে, কে ব্যবহার করতে পারে, এসবেরও ব্যাপার আছে। হ্যাঁ, এই বেসিক কনসেপ্টগুলো জানা থাকলে নেটওয়ার্কিংয়ের দুনিয়াটা বোঝা অনেক সহজ হয়ে যায়। তাহলে আজকের আলোচনায় আমরা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের অনেকগুলো জরুরি মৌলিক বিষয় নিয়ে কথা বললাম। শুরু করেছিলাম নেটওয়ার্কিং কি সেটা দিয়ে, মানে ডিভাইসগুলোকে জুড়ে দিয়ে তথ্য আর রিসোর্স শেয়ার করার একটা সিস্টেম। তারপর দেখলাম এর উদ্দেশ্যগুলো কি, কেন এটা এত দরকারি, মানে হার্ডওয়্যার, সফটওয়্যার শেয়ার করা, খরচ কমানো, যোগাযোগ সহজ করা, ডেটা নিরাপদ রাখা, নির্ভরযোগ্যতা বাড়ানো। হ্যাঁ, নির্ভরযোগ্যতা, নিরাপত্তা নিশ্চিত করা, এইসব। আর সবশেষে দেখলাম নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ, এলাকা অনুযায়ী প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। আর গঠন আর মালিকানা অনুযায়ী দেখলাম পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, পাবলিক আর প্রাইভেট নেটওয়ার্ক। একদম। এই বিষয়গুলো জানা থাকলে আমাদের এই যে ডিজিটাল লাইফ, সেটা আসলে পর্দার আড়ালে কিভাবে চলে তার একটা ধারণা পাওয়া যায়। ঠিক। আলোচনা তো প্রায় শেষের দিকে। আমাদের শ্রোতাদের জন্য শেষ করার আগে কোনো ভাবনা বা প্রশ্ন কি আপনি রেখে যেতে চান? একটা জিনিস হয়তো আমরা ভাবতে পারেন, আমরা তো দেখলাম কম্পিউটার নেটওয়ার্কিং কিভাবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, পড়াশোনা, কাজ, বিনোদন, যোগাযোগ সবখানে জড়িয়ে আছে। হ্যাঁ, সত্যিই তাই। কিন্তু এই যে নেটওয়ার্কগুলো, এগুলো তো বেশিরভাগ সময়ই আমাদের চোখের আড়ালে কাজ করে যায়, তাই না? সাইলেন্টলি। আমরা হয়তো এর গুরুত্বটা সবসময় সেভাবে খেয়ালও করি না। তো আমার একটা প্রস্তাবনা বা অনুরোধ বলতে পারেন, পরের বার যখন আমরা অনলাইনে কিছু খুঁজব বা কাউকে একটা মেসেজ পাঠাবো বা ক্লাউড থেকে কোনো গান বা ফাইল নামাবো, আচ্ছা। তখন এক মুহূর্তের জন্য কি আমরা একটু থমকে ভাবতে পারি, এই যে ডেটাটা আসছে, এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কতগুলো অদৃশ্য লিঙ্ক, কতগুলো ডিভাইস পেরিয়ে এটা আমার স্ক্রিনে এসে পৌঁছাচ্ছে। মানে এই পুরো জার্নিটা খোঁজ করেছে। এই যে অদৃশ্য সংযোগের জাল, এর পেছনের প্রযুক্তি আর এর প্রভাব নিয়ে একটুখানি ভাবলে, একটু অবাক হলে হয়তো আমরা এই প্রযুক্তিটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো, আর হয়তো আরও দায়িত্বের সাথে ব্যবহার করতেও শিখব। বাহ, খুবই সুন্দর একটা ভাবনা। এই অদৃশ্য জালের পেছনের কারিগরি আর তার বিশাল প্রভাব নিয়ে ভাবার আসলেই অনেক সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,